হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 পরিবর্তী প্রবাহ অধ্যায়ের এটি হচ্ছে 11তম ভিডিও। এই ভিডিওতে আমরা আগের ভিডিওতে যেরকম আমরা এলআর বর্তনী নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতে আমরা আলোচনা করব সিআর বর্তনী, যেখানে একটা বিশুদ্ধ ধারক থাকবে এবং একটা বিশুদ্ধ রোধক থাকবে। তার ক্ষেত্রে প্রবাহমাত্রা, বিভব মানে ভোল্টেজ, তার মধ্যে সম্পর্ক কেমন, দশা পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে প্রবাহমাত্রা, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবচেয়ে প্রথম যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা বর্তনী এঁকে নেব। তাহলে বর্তনীটা যেহেতু সিআর বর্তনী, তাহলে সি এবং আর, এইখানে থাকবে একটা এসি উৎস, এটা সি, এটা আর, এটা ভি মানে উৎসটা, তাহলে V equals to V0 sin omega t। ধারকের দু প্রান্তে ভোল্টেজ বিভব প্রভেদ, আর এটা রোধকে। তোমরা বইতে 480 পেজে এটা দেখতে পাবে ডায়াগ্রামটা, সেটাও দেখো। এরকম একটা বর্তনী চিত্র দেখবে, চিত্র নাম্বার 2.20 তে রয়েছে। তাহলে এই বর্তনীতে প্রযুক্ত পরিবর্তী ভোল্টেজ এটাই। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এবারে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা বলি, সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে যে ইফেক্টিভ কিংবা কার্যকর যে ভোল্টেজ সেটা কত হবে না, সাপ্লাই ভোল্টেজ মাইনাস কিউ বাই সি। কেন? তাৎক্ষণিক আধান যদি ধারকের মধ্যে কিউ হয়ে থাকে, তো তার মধ্যে যে বিরুদ্ধ ভোল্টেজের উদ্ভব হবে কিউ সমান সিভি ফর্মুলা থেকে, তো ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তো এটা হচ্ছে ফর্মুলা। এইবারে এই ভি সমান কত না, ভি সমান হবে স্বাভাবিকভাবে আইআর, ওহমের সূত্র প্রয়োগ করে। তো সেটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে কত আসছে, আইআর ইকুয়ালস টু V0 sin omega t minus q by c। একে আমরা এইভাবেও লিখতে পারি। কিভাবে? একদিকে নিয়ে আসতে পারি। কিরকম না, q by c plus ir equals to v0 sin omega t। তোমরা বইতেও দেখবে এইভাবে সাজানো রয়েছে সমীকরণ 2। এরপর শুধু বইতে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আমরা এই অবকল সমীকরণের একটা সমাধান ধরে নিচ্ছি, q equals to q0 sin omega t plus alpha। তোমরা বইতেও দেখতে পারো এরকম একটা সমাধান ধরা রয়েছে। এখান থেকে আমাদের q তো পেয়ে যাচ্ছি, সরাসরি বসিয়ে দেবো, কিন্তু i নেই। তাই আমরা কি করব, i বের করে নেব। আমরা জানি i সমান হচ্ছে dq by dt। তো অবকলন করব, এর অবকলন হবে, তাহলে কত আসছে, q0 ওমেগা cos ওমেগা t প্লাস আলফা। যা পেয়েছি সেটা এই ক্ষেত্রে এই যে সমীকরণ নাম্বার 2 এ আমরা সেটা বসিয়ে নেব। তাহলে এটাকে বইয়ের মতো যেহেতু আমরা করতে চাইছি, তাহলে এটাকে প্রথমে বসাবো। তাহলে i ইনটু r, তাহলে হচ্ছে q0 ওমেগা r cos ওমেগা t প্লাস আলফা প্লাস IR। তাহলে এই ক্ষেত্রে আমাদের I এর যে এক্সপ্রেশনটা বসিয়েছি, তাহলে q বাই c বসাতে হবে। এবারে q0 বাই c sin ওমেগা t প্লাস আলফা ইকুয়ালস টু v0 sin ওমেগা t। এইবারে এই যে পুরো সমীকরণটা রয়েছে, আমরা q0 ওমেগা কমন নিচ্ছি এবং এইখানে একটা z আর নিচে একটা z, উপর নিচে গুণ করছি। তাহলে কি রকম লিখতে পারবো, ওমেগা t প্লাস আলফা, q0 একটা ওমেগা কমন আছে, তাহলে বুঝতেই পারছো কি আসবে, ওমেগা আর একটা z আছে। তাহলে q0 ওমেগা z, একটা c ছিল, তাহলে আমরা একসাথে লিখবো ওমেগা c z। নেক্সট কি করব না, যেহেতু আমাদের একটা টার্মটা ছিলই sin ওমেগা t
t plus alpha bracket close v0 sin omega t। এইবারে আমরা এই ক্ষেত্রে এই যে q0 ওমেগা z এখানে r বাই z রয়েছে, এই r বাই z কে cos থিটা আর এই যে টার্মটা রয়েছে q0 ওমেগা cz একে sin থিটা, এরকম যদি ধরা হয় তাহলে এই সমীকরণটা কি রকম আসবে? q0 ওমেগা z এটা cos থিটা cos omega t plus alpha plus sin theta sin omega t plus alpha bracket close v0 sin omega t। যা সমীকরণ আমাদের কাছে রয়েছে সেই সমীকরণকে আমরা দেখতেই পাচ্ছি কি লিখতে পারবো, cos থিটা মানে cos a cos b sin a sin b, তাহলে আমরা লিখতে পারি omega t plus alpha minus থিটা আর এখানে v0 sin omega t। এবার একটু বইয়ের সাথে মিলিয়ে নেব আমাদের সব ঠিকঠাক আছে কিনা আপাতত। তাহলে আমরা যদি বইয়ের সাথে মেলানো হয় পেজ নাম্বার 481 এর একদম উপরের দিকে দেখো omega q0 z cos omega t plus alpha minus theta equals to v0 sin omega t। তাহলে আপাতত কোনো সমস্যা নেই, যা আমরা দেখেছি তাই আছে। এবার এখানে cos আছে এখানে sin আছে, তা তুলনা করতে স্বাভাবিকভাবে সমস্যা হবে, এই জন্য আমরা একটা ব্যবস্থা করব q0 omega z এইটাকে চেঞ্জ করে নেব sin omega t, এটা তো ছিলই, একটা প্লাস 90 করে নিচ্ছি যাতে করে এটা cos এ নিজেই কনভার্ট হয়ে যাবে, আর এইখানে v0 sin omega t। যা পেয়েছি এগুলোকে আমরা তুলনা করব উভয় পক্ষকে। তো তুলনা করে কি পাচ্ছি? v0 পাচ্ছি q0 omega z, দেখতেই পাচ্ছ v0 q0 omega z। sin পার্টটা আসা যাক, omega t এমনিও বাদ চলে যাবে, সো alpha minus theta plus 90 will be equals to 0। তার মানে theta equals to পাওয়া যাচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা। তো তোমরা এখানেও দেখবে theta equals to এটা পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের লাগবে কি? আলফা লাগবে, সো theta minus 90 ডিগ্রি। তোমরা বইতেও দেখবে 481 পেজে কিন্তু এই ক্ষেত্রে রয়েছে। এবারে কি করব আমরা? না, এই সমীকরণ থেকে q0 টা বের করে নেব, আমাদের লাগবে পরে। তাহলে v0 বাই ওমেগা z। প্রবাহ মাত্রা জানতে হবে, কারণ আধান জেনে আমাদের খুব একটা লাভ নেই, প্রবাহ মাত্রাই জানতে হবে। তো প্রবাহ মাত্রা কত ছিল? না, প্রবাহ মাত্রা ছিল এইটা q0 ওমেগা cos ওমেগা t প্লাস আলফা। q0 সমান কত? v0 ওমেগা z। তাহলে আমি এই পার্টটা মুছে দিচ্ছি, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, স্পেস লাগবে আমাদের। সো I equals to q0 ওমেগা cos ওমেগা t প্লাস আলফা। q0 সমান হচ্ছে কত? v0 বাই ওমেগা z। এইখানে ওমেগা থাকছে cos ওমেগা t প্লাস থিটা মাইনাস 90 ডিগ্রি। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি v0 বাই z আসছে, তাই এখানে একটা cos এর টার্ম থাকছে। আমি একটা জিনিস তোমাদের বইতে দেখতে বলবো, তোমরা দেখবে এই যে ওমেগা t প্লাস থিটা মাইনাস 90 পর cos থেকে যে sin হয়েছে, তার কারণ তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো যে এটাকে কি রকম দাঁড়াচ্ছে? cos 90 মাইনাস এটা। তাহলে আমি এটাকে সরাসরি এভাবে লিখে নিতে পারি sin ওমেগা t প্লাস থিটা। এই v0z কে আমরা বলি i0। তাহলে আমি কি লিখতে পারি? I equals to I0 sin omega t plus theta। তাহলে এইখান থেকে আমরা পরিষ্কার যে I0 সমান v0 বাই z বা v0 equals to I0z। পরে
বর্তনীতে ব্যয়িত ক্ষমতা বের করতে এটা আমাদের কিন্তু কাজে লেগে যাবে। এই যে রাশিমালা আমরা পেয়েছি, তোমরা সমীকরণ নাম্বার 3 দেখবে, এই ক্ষেত্রে যে z রয়েছে সেই z কত ছিল না, আমরা যদি একটু ভেবে দেখি z এর যে মান, আমরা এই ক্ষেত্রে এই যে q0 ওমেগা cz, এই ক্ষেত্রেও দেখো cos থিটাও রয়েছে। তাহলে আমরা একটা জিনিস ভাবতে হবে, এইখানে দুজন রয়েছে, r রয়েছে আর c রয়েছে, তাহলে z দাঁড়াবে রোধের জন্য আর ধারকের জন্য। আর এটাকে আমরা এইভাবেও লিখতে পারি r স্কয়ার xc স্কয়ার, অর্থাৎ ধারকী প্রতিঘাত xc, সেটাই হচ্ছে 1/ωc। তো তোমরা বইতেও দেখতে পাবে এইটাকে সমীকরণ 3 এর নিচে কিন্তু লেখা রয়েছে, তো এটা মাথায় তোমাকে রাখতে হবে। এইবার এখান থেকে আমরা এটাও জেনে নিতে হবে, এই যে sin থিটা আর এগুলোর যে টার্ম রয়েছে, আচ্ছা আমাদের একটা ছোট্ট মিস্টেক হয়েছে এখানে, যখন আমরা এখানে কমন নিয়েছিলাম q0 টা কমন নেওয়া হয়ে গেছিল। তোমরা একটু মাথায় রাখো, এটা জিনিস কিন্তু একটা মিস হয়েছে, q0 টা কিন্তু কমন নেওয়া হয়ে গেছিল, তাহলে এখানে আর q0 কিন্তু থাকবে না, q0 কিন্তু কমন ছিল, ঠিক আছে? এটা কিন্তু একটা কারেকশন। আমি আবার বলছি, q0 কিন্তু বাইরে কমন নেওয়া হয়েছিল, তাহলে এখানে কিন্তু আর q0 থাকবে না, শুধু 1 থাকবে, ঠিক আছে? না হলে কিন্তু দেখো এই sin থিটা cos থিটা কিন্তু আসছে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে, যেহেতু q0 আমরা একটা স্টেপ জাম্প করে কমন নিয়েছিলাম, সেই জন্য এখানে তো নেওয়া হয়ে গেছিল কমন, কিন্তু এখানে নেওয়া হয়নি, সেটা তোমরা নিয়ে নেবে, তাহলে এখানে আর q0 আসবে না। এবারে এটা আমরা কি করে পেলাম না, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে r স্কয়ার বাই z স্কয়ার, এখান থেকে হচ্ছে এরকম। তাহলে বুঝতেই পারছো এখান থেকে আমরা z স্কয়ার ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে z স্কয়ার যদি এদিকে নিয়ে যাই, তাহলে বুঝতেই পারছো z স্কয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে রুট ওভার নিয়ে নিলাম, তাহলে z স্কয়ার লেখার দরকার নেই, প্লাস স্কয়ার প্লাস 1/ω স্কয়ার c স্কয়ার, তাহলে এটা পাচ্ছি আমরা। এবার কত অ্যাঙ্গেল থাকছে তাদের মধ্যে যদি আমরা প্রতিরোধ ত্রিভুজ আঁকি, তাহলে আমরা কাজ করব sin থিটা বাই tan থিটা cos থিটা করব। কেন? আর যেহেতু আমরা tan থিটা বের করছি, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটার মান আমাদের কাছে রয়েছে 1/ωcz, আর cos থিটা থাকছে r/z। তো লক্ষ্য করে দেখো, আমরা যখন এখানে দেখব একটাই জিনিস আমাদের ক্ষেত্রে এখানে থাকছে, ঠিক আছে? সেইটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 1/ωcr, এইটা পাচ্ছি। তাহলে এখান থেকে থিটা পেয়ে যাচ্ছি, যে অ্যাঙ্গেলটা, তো তোমার বইতেও দেখবে অ্যাঙ্গেলটা রয়েছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/ωcr। তো এখানে লক্ষ্য করে দেখবে স্বাভাবিকভাবে যে প্রবাহমাত্রা এই c এর সাপেক্ষে কি হবে না, vc এর সাপেক্ষে সে কি থাকছে না এগিয়ে থাকছে। ওইজন্য দেখবে বইতেও লেখা রয়েছে বর্তনীতে c থাকলে v এর সাপেক্ষে i সর্বদা থিটা সমান 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকছে, কিন্তু i vr এর সাপেক্ষে মানে r যদি শুধু r থাকে তখন কিন্তু সমদশায় থাকে। এটা আমরা বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী এবং বিশুদ্ধ ধারক বর্তনী যেখানে ছিল শুধু, সেখানে কিন্তু এটা লক্ষ্য করেছি। তাহলে আমরা এটাকে ডায়াগ্রামেটিক্যালি কিভাবে দেখাবো না, ডায়াগ্রামেটিক্যালি দেখানোর জন্য আমরা এইভাবে বর্তনীটাকে একটু যেরকম ছিল বর্তনী গ্রাফটাকে আমরা একটু এঁকে নেব। সাপোজ হলো ভিআর আর এদিকে ভিসি, তাহলে এখানে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব, ঠিক আছে? তোমরা বইতেও দেখবে ভি আছে, ভিআর আছে, ভিসি আছে, স্বাভাবিকভাবে আই একই দিকেই থাকছে কারণ এরা সমদশায় থাকে। এই থিটাটাই হচ্ছে কিন্তু আমাদের এই tan ইনভার্স 1/ωcr। অঙ্ক করার সময় থিটাটা বের করতে লাগতে পারে, কিংবা থিটা থাকবে সেখান থেকে ωcr এর মধ্যে কোনো একটা বের করতে হতে পারে। তাহলে এই যে গ্রাফটা রয়েছে এটা চিত্র নম্বর 1.21 এ রয়েছে, এটা তোমরা কমপ্লিট করবে মানে ভিআর মার্কিংটা করলে সেইখান থেকে এই যে মার্কিংটা করলে ভিসি মার্কিং, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব।
তাহলে এখান থেকে VR, এখান থেকে VC হয়ে গেল। এবারে তোমরা দেখবে এই যে চিত্র নাম্বার 2.21 এ যা রয়েছে এই ক্ষেত্রে আমরা 2 নম্বর পয়েন্টে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে বর্তনীতে রোধের ভূমিকা যা থাকে মানে বাধা দেওয়া, একই রকম ভূমিকা এই ক্ষেত্রে পালন করছে Z, যেটাকে আমরা বলি ইম্পিডেন্স অথবা প্রতিরোধ বাংলায় বলি। এই ইম্পিডেন্স আর প্রতিরোধ এই ক্ষেত্রে কত ছিল না আমরা দেখেছি এই গোটা রাশিটাই হচ্ছে, যেখানে xc হচ্ছে 1/ωc, এই কিন্তু টোটাল বর্তনীর প্রতিরোধ। এটাই কিন্তু ডায়াগ্রামেটিকলি আমাদের দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে দেখাবো? এইভাবে দেখাবো, এটাকে R ধরবো, এটাকে 1/ωc ধরবো, এটাকে Z ধরবো। এটা পরিষ্কার আমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে Z √R² + 1/ωc²। আর অ্যাঙ্গেল যেটা ছিল আমাদের tan θ = 1/ωc, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। কারণ থিটাটা স্বাভাবিকভাবে এদের মধ্যবর্তী কোণ R এবং Z এর মধ্যে। এখান থেকে দেখো cos θ = JR/Z, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র নাম্বার 2.22। এইবারে বইতে যেটা ধারকী প্রতিঘাত এবং টোটাল ইম্পিডেন্সের কথা বলেছে সেটা আমি আগেই আলোচনা করে দিয়েছি, তাই আমি বলছি না। এটাকে আমি আগেই বলেছি যে প্রতিরোধ ত্রিভুজ, সেটা আলোচনা করছি না। আমরা এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্তনীতে কত ক্ষমতা ব্যয় হয়েছে, অর্থাৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত, সেটা আমরা কিভাবে বের করব? না আমরা জানি কত হয় V0 I0 cos θ। আমরা একটু আগেই দেখেছি যে I0 সমান ছিল V0/Z, তাহলে V0 কত হবে না I0 Z, আগের থেকে একটা I0 আছে আর cos θ হচ্ছে R/Z। তাহলে লক্ষ্য করে দেখো Z Z কেটে যাচ্ছে, তাহলে হাফ I0² R, অথবা যেহেতু √2 আছে এখানে 2 অর্থাৎ √2², তাহলে I² RMS R। লক্ষ্য করে দেখো CR বর্তনীতে যে ক্ষমতাটা ব্যয় হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ R এর মধ্য দিয়ে হচ্ছে, C এর মধ্য দিয়ে কিন্তু নয়, যেহেতু আমরা ধারককে আদর্শ ধরেছি। তো সেই ধারকের মধ্যে যে প্রভাবটা সেটাকে আমরা বলতে পারি ওয়াটলেস প্রভাব, কিন্তু বাস্তবে সেটা হয় না, কারণ ধারকেরও সামান্য হলেও রোধ কিন্তু থাকে। তো বইতেও তোমরা দেখবে এই লেখাটাই পাবে যে C তে কোনো ক্ষমতা ব্যয় হয় না, সব ক্ষমতা ব্যয় হচ্ছে বিশুদ্ধ রোধের উপরে। ধারক C এর মধ্য দিয়ে প্রভাবটি হচ্ছে ওয়াট বিহীন। তো এই কারণের জন্য এটা কিন্তু বলা হয়ে থাকে। তো এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের যে কিভাবে এটা হচ্ছে, তো এটা মাথায় রাখবে। আমরা এখানেই শেষ করছি সিআর বর্তনীর বিশ্লেষণ। শুধু একটা কারেকশন যেটা আমি বলেছিলাম তখন মাথায় রাখবে, যেহেতু Q0টা কমন নেওয়া হয়েছিল আমি এটা লক্ষ্য করিনি, সেই জন্য দেখো আমরা মিস করেছিলাম বলেই শেষে কিন্তু ক্যালকুলেশনের সময় Q0টা রয়ে যাচ্ছিল, যেটা থাকার কথা না। তো যদি পরীক্ষাতেও ধরো কোনো ডেরিভেশন করতে গিয়ে কিছু মিস্টেক হয় তাহলে ফাইনাল রেজাল্ট বেরোনোর সময় একটা কিন্তু গন্ডগোল দেখা যাবে। তো তোমরা যদি আগের স্টেপগুলো ফলো করো তাহলে কিন্তু এইচএস পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক সেখানে কিন্তু ধরা পড়বে। তো এই জন্য চিন্তার কিছু কারণ নেই, ওই Q0টাকে বাইরে নিয়ে যাবে, তারপরে ক্যালকুলেশনটা অ্যাজ ইট ইজ করবে। নেক্সট যে ভিডিওতে আমরা একটা খুব বড় ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে এলসিআর বর্তনী, সেখানে এলও থাকবে, সিও থাকবে, আর থাকবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে এলসিআর বর্তনী আলোচনা হবে। টিল দেন বাই।